কবিতার নামটি আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। ঠিক আছে, কবিতার নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এর মানে কি? কম্পোজড মানে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? এই কবিতাটি লেখা হয়েছে কোথায়? আপন মানে উপরে। কার উপরে? একটা ব্রিজের উপরে। তার নামটি হচ্ছে ওয়েস্টমিনিস্টার। এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লেখা হয়েছে এই কবিতাটি। কত তারিখে লেখা হয়েছে? সেপ্টেম্বর 3 সেপ্টেম্বরে। কত সালে? 1802। দেখো, এটা হচ্ছে কবিতার পুরো নাম, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এটা কবিতার পুরো নাম। এটাকে শর্টে বলা হয় আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। বোঝা গেছে? পরীক্ষা শর্ট কোশ্চেন আসতেই পারে, তোমাদের এখানে এমসিকিউ বেসড কোশ্চেন হতে হবে। তো হ্যাঁ, কবিতা এখানে আসতেই পারে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য পোয়েম upon Westminster Bridge? Okay, the full name of the poem is Composed upon Westminster Bridge, September 3 and 1802. লিখেছেন রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তোমাদেরকে বলে দিই রোমান্টিক মানে কি। তোমরা যে রোমান্টিক ভাবো সে রোমান্টিক নয় কিন্তু। হ্যাঁ, এখানে রোমান্টিক বলতে কবিদের ভাষায় রোমান্টিক পোয়েট তাদেরকেই বলা হয় যেসব কবিরা নেচারকে নিয়ে লিখেন। হ্যাঁ, ধরো কোনো একজন কবি যিনি নেচারকে ভালোবাসে, নেচারকে নিয়েই লেখালেখি করে, তাকে বলা হয় রোমান্টিক পোয়েট। বোঝা গেছে? দ্য পোয়েট হু রাইটস অ্যাবাউট নেচার, লাভস দ্য নেচার অ্যান্ড টকস অ্যাবাউট নেচার, হি ইজ কনসিডার্ড অ্যাজ রোমান্টিক পোয়েট। বোঝা গেছে? যে কবি প্রকৃতিকে নিয়ে লেখালেখি করে তাকে বলা হয় রোমান্টিক পোয়েট। আরো অনেক রোমান্টিক পোয়েট আছে, যেমন জন কিটস, হ্যাঁ, পি.বি. শেলি। এনারা হচ্ছে রোমান্টিক পোয়েট সবাই। এরা সবাই কিন্তু প্রকৃতিকে নিয়েই লিখেন। বোঝা গেছে? কবিদের ভাষা রোমান্টিক বলতে এটাকে বোঝায়। ঠিক আছে, এবার এই যে কবিতার একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই আমি। বলেছে এই যে আমাদের পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, তিনি বেড়াতে যাচ্ছেন। কোথা থেকে? লন্ডন থেকে ফ্রান্সে, ইংল্যান্ড থেকে ফ্রান্সে বেড়াতে যাচ্ছেন। ঠিক আছে, কার সঙ্গে বেড়াতে যাচ্ছেন? তার বোনের সঙ্গে। তার বোনের নাম হচ্ছে ডরথি ওয়ার্ডসওয়ার্থ। প্রথম লাইনে দেখো, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ সিস্টার ডরথি ওয়ার্ডসওয়ার্থ ওয়ার ক্রসিং। এরা ক্রস করে যাচ্ছিল। কি ক্রস করে যাচ্ছিল? দ্য রিভার টেমস রিভার। আমি বললাম না যে একটা ব্রিজ আছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কার উপরে তৈরি করা হয়েছে? একটা নদী আছে, তার নাম হচ্ছে টেমস। এই টেমস রিভারের উপরে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর নিচে যে নদীটা আছে তার নাম কি? রিভার টেমস। বোঝা গেছে? টেমস রিভার। হ্যাঁ, কোথায় যাচ্ছিল? হোয়াইল গোয়িং টু ফ্রান্স ফ্রম ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন। বোঝা গেছে? এবার আমি বলে দিই, তার পরের লাইনটা দেখো কি আছে, দ্য পোয়েট ওয়াজ চার্মড। কবি যখন যাচ্ছিলেন, কখন যাচ্ছিলেন? একদম সকালে, খুব সকালেই যাচ্ছিলেন। হ্যাঁ, বেড়াতে গেলে তো সকাল সকাল বেড়াতে যাচ্ছিলেন। বলেছে দ্য পোয়েট ওয়াজ চার্মড, কবি একদম মুগ্ধ হয়ে গেছে, উইথ দ্য বিউটিফুল সাইট। কি দেখে? এই সুন্দর দৃশ্য দেখে। কার দৃশ্য? অফ লন্ডন সিটি। আচ্ছা, এখানে আমি দুটো জায়গার কথা বলেছি, লন্ডন থেকে ইংল্যান্ড থেকে ফ্রান্স। ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন, তাহলে এখানে লন্ডনের কথা কেন আসলো? আমি বলে দিই, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কলকাতা, হ্যাঁ, আর টোটাল ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে নিউ দিল্লি। ঠিক একই রকম লন্ডন দ্য সিটি, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে একটা কান্ট্রি, তার ক্যাপিটাল সিটি হচ্ছে লন্ডন। ঠিক আছে, তাহলে কবি যে ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন, তাহলে ওই যে ইংল্যান্ডের মধ্যে যে লন্ডন সিটি আছে তার ব্রিজে একটা ব্রিজ আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওই ব্রিজ পেরিয়ে যাচ্ছিলেন। বোঝা গেছে? যখন ওই লন্ডন শহরের ওই টেমস রিভারের উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ পেরিয়ে যখন তিনি আর তার বোন যাচ্ছিলেন, তখন ওই ব্রিজের উপর থেকে কবি লন্ডন শহরের দৃশ্যটা দেখছেন খুব ভোরে। বোঝা গেছে? খুব সকালের সৌন্দর্য দেখছেন। এবার আমি কবিতাটা শুরু করে দিই। কবিতার নামটা আমাকে আবার বলতে হবে না, তোমরা তো বুঝতেই পেরেছো যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এর মানেটা কি।
মানে বলতে চাইছেন কবি এই যে কবিতাটি লিখেছেন এটা হচ্ছে ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে সেপ্টেম্বরের 3 তারিখে লিখেছেন 1802 সালে। বোঝা গেছে? আর কম্পোস্ট মানে লেখা হয়েছে, মানে লিখেছেন, কবি লিখেছেন এই যে কবিতাটি ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে সেপ্টেম্বর 3-তে 1802-তে। বোঝা গেছে না? বুঝতে পারলেন? লিখেছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমি বললাম হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোমান্টিক পোয়েট। এবার তিনি কবিতাটি প্রথম লাইন শুরু করছেন এইভাবে, তিনি বলছেন, দেখো কবি এখানে লন্ডন শহরের সৌন্দর্য দেখে ফেলেছে। লন্ডন শহরের সৌন্দর্য দেখে কবির এতটাই ভালো লেগেছে যে আর বাকি সুন্দরতম সুন্দর জিনিসগুলো যে এই পৃথিবীতে আছে সেগুলোকে তার আর ভালো লাগছে না। হ্যাঁ, কবি লন্ডন শহরের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ যে পৃথিবীর আর কোনো সৌন্দর্য, অনেক কিছু আরো সৌন্দর্য আছে, নদী নালা খাল বিল আর ঝর্ণা মাউন্টেন অনেক কিছু আছে, কবির সে সমস্ত কিছু আর মোট ভালো লাগছে না। কেন? কারণ কবি লন্ডন শহরের সৌন্দর্য দেখে ফেলেছেন। তাই তিনি বলছেন আর্থ হ্যাজ নট, আর্থ মানে পৃথিবীর, হ্যাজ নট মানে নেই, পৃথিবীর আর নেই, এনিথিং মানে কোনো কিছু, পৃথিবীর আর কোনো কিছু নেই, টু শো মানে দেখানোর জন্য, মোর ফেয়ার মানে আরো বেশি সৌন্দর্য, এই পৃথিবীর আরো বেশি সৌন্দর্য দেখানোর মতো আর কিছু নেই। বোঝা গেছে? মানে কবি কি বলতে চাইছেন, এই লন্ডন শহরটা হচ্ছে সব থেকে সুন্দরতম জিনিস এই পৃথিবীতে। বোঝা গেছে? এই লন্ডন শহরের ভোরবেলার সৌন্দর্যটা এতটাই সুন্দর যে এই পৃথিবীর আর কোনো জিনিস নেই বা আর কোনো কিচ্ছু নেই যেটা এটাকে হারিয়ে ফেলতে পারে সৌন্দর্যের দিক থেকে। বোঝা গেছে? তাই কবি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর আর কিচ্ছু নেই টু শো দেখানোর মতো, মোর ফেয়ার আরো বেশি সৌন্দর্য, এই পৃথিবীর আরো বেশি সৌন্দর্য দেখানোর মতো আর কিচ্ছু নেই। কবি পরের লাইনে বলছেন ডাল উড হি বি অফ সোল। কবি তার মতো লাইন ইউজ মানে সেন্টেন্স গঠন করেছেন। আসলে সেন্টেন্সটা এইভাবে হবে হি উড বি ডাল। বোঝা গেছে? প্রথমে সাবজেক্ট হি, তারপরে উড বি ডাল মানে সে হয় বোকা, সে হবে বোকা। কেমন বোকা? অফ সোল, সোল মানে হৃদয় বা মনের দিক থেকে বা আত্মার দিক থেকে বোকা, সে হবে মনের দিক থেকে বোকা। কে মনের দিক থেকে বোকা? হু মানে যে, কুড মানে পারবে, পাস বাই এড়িয়ে যেতে, যে এড়িয়ে যেতে পারবে এই লন্ডন শহরের সৌন্দর্যটা এতটাই সুন্দর যে লোকটা এই লন্ডন শহরের সৌন্দর্যটাকে না দেখে এড়িয়ে চলে যাবে, তার মতো বোকা আর কেউ নেই। সে হবে বোকা, মনের দিক থেকে বোকা। মানে কবি বলতে চাইছেন এই লন্ডন শহরের সৌন্দর্য যে না দেখে চলে যাবে সে হচ্ছে তার কোনো আত্মা সত্তা কিছু নেই, সে হচ্ছে মনের দিক থেকে একদম বোকা, তার মধ্যে সৌন্দর্য চেনার মতো জিনিস নেই। হ্যাঁ, তিনি বলছেন সে হবে বোকা যে এরকম একটা দৃশ্যকে পাস বাই করে চলে যাবে, মানে না দেখে চলে যাবে। কি না দেখে চলে যাবে? এ সাইট, পরের লাইন দেখো, এ সাইট একটা দৃশ্য, সো টাচিং এতটাই মন ছুঁয়ে যায়, একটা দৃশ্য যেটা এতটাই মন ছুঁয়ে যায়, ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি কাকে বলা হয়? যখন দেখো কেউ প্রধান বা তোমরা কোর্টে গিয়ে বলে না ইওর ম্যাজেস্টি, মানে যে হেড, যে জাজ যাকে, এটাকে ম্যাজেস্টি বলে, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে, ডিএম অফিসার যেগুলো হয় ডিস্ট্রিক্টের যে হেড ডিএম অফিসার, ওকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হয়। ম্যাজিস্ট্রেট কাকে বলা হয়? যে হেড হয়, প্রধান হয়, তাই তো? ঠিক একই রকম এই যে লন্ডন শহরের যে সৌন্দর্যটা আছে না, ওটা হচ্ছে সমস্ত সৌন্দর্যের প্রধান, মানে ওর উপরে আর কোনো সৌন্দর্য হতেই পারে না। কি বললাম? বোঝা গেছে? তাই বলছে একটা দৃশ্য, এ সাইট যেটা সো টাচিং এতটাই মন ছুঁয়ে যায়, ইন ইটস ম্যাজেস্টি মানে এটা হচ্ছে সৌন্দর্যের মধ্যেও প্রধান। এরকম একটা সৌন্দর্যের মধ্যেও সব থেকে প্রধান সৌন্দর্য, এটাকে যে না দেখে পাশ কাটিয়ে চলে যাবে, তার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই, কবি বলছেন। এবার কবি বলছেন যে দিস সিটি, এই যে শহরটি, নাও মানে এখন, ডট ডিওটিএইচ এর মানে হচ্ছে, এটা হচ্ছে ওল্ড ফর্মে লেখা হয়েছে, তো এই ডট মানে হচ্ছে ডাচ, ডিওইএইচ ডাচ। বুঝতে পেরেছো? এই শহরটি ডাচ লাইক এ গার্মেন্ট, লাইক মানে হচ্ছে মতো, কিসের মতো? এ গার্মেন্ট, গার্মেন্ট মানে পোশাক, একটি পোশাকের মতো এই শহরটি
এখন শেষে দেখো লেখা আছে ওয়ার, ওয়ার মানে পড়ে আছে। এই শহরটি পড়ে আছে, কেমন পড়ে আছে? একটি পোশাকের মতো পড়ে আছে। কি পড়ে আছে? পরের লাইন দেখো, কবি কি সরি কবি নয়, এই লন্ডন শহরটি কি পড়ে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। কবি কিন্তু খুব ভোরে, খুব সকালেই যাচ্ছিলেন, আর সকালে লন্ডন শহরের সৌন্দর্যটা দেখে কবি খুব মুগ্ধ। আর কবি বলছেন এই শহরটি যেন এই সকালের সৌন্দর্যকে পোশাকের মতো পরে আছে। বোঝা গেছে না? বুঝতে পারলেন না? বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই যে সকালের সৌন্দর্যটা এই শহরটি পরে আছে একটি পোশাকের মতো। বোঝা গেছে? যেই পোশাকটা হচ্ছে সাইলেন্ট, একদম নিস্তব্ধ। মানে পোশাক বলতে কোনটা? ওই লন্ডন শহরের সৌন্দর্যটা। হ্যাঁ, কবি পোশাকের মতো, কবি নয়, ওই শহরটি, কবি বলছেন ওই শহরটি সকালের যে সৌন্দর্যটি পড়ে আছে ওই সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট, একদম নিস্তব্ধ। সাইলেন্ট কেন? খুব ভোরে, কেউ অনেকেই ঘুম থেকে উঠেনি, হ্যাঁ, কলকারখানা শুরু হয়নি, কলকারখানার শব্দ শুরু হয়নি, হ্যাঁ, নদীতে কোনো জাহাজ বা কিছু স্টিমার কিছু চলছে না, তাই কোনো শব্দই হয়নি, তাই পুরো সকালটা যেন একদম নিস্তব্ধ। তাই কবি বলছেন এই যে সকালের সৌন্দর্যটা যেটাকে এই শহরটি পড়ে আছে সেটা হচ্ছে সাইলেন্ট। বোঝা গেছে? আর কেমন সকালের সৌন্দর্যটা? আর কেমন? বিয়ার, বিয়ার মানে কি? বিয়ার মানে একদম মানে নিষ্পাপ, উইথাউট সিন, নিষ্পাপ। আচ্ছা, বেয়ার মানে কি? খালি। যেমন আমার কয় অনেক বেয়ার ফুটেড ম্যান মানে কি? খালি পায়ে চলছে, মানে লোকটা খালি পায়, সেরকম একই রকম বিয়ার। বিয়ার মানে এখানে আমরা যখন এখানে বিয়ার বলেছি কেন? বিয়ার মানে হচ্ছে নিষ্পাপ। কেন নিষ্পাপ? দেখো আমরা যখন, আসলে বিয়ার মনে হচ্ছে খালি, যেটাকে নিষ্পাপ বলা হয়েছে। দেখো আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমাদের না ছিল কোনো পোশাক, উইথাউট এনি ক্লোথস, ন্যাকেড অবস্থায় আমরা এই পৃথিবীতে এসেছিলাম। যখন আমরা ন্যাকেড অবস্থায় উইথাউট এনি ক্লোথস যখন এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমাদের মধ্যে না তো কোনো ছিল পাপ, না তো কোনো ছিল মানে কোনো চালাকি, না তো কোনো রাজনীতি কূটনীতি, কিচ্ছু ছিল না আমাদের মধ্যে। তখন একটা ছোট্ট বাচ্চা আমরা এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো পাপ ছিল কি? কিচ্ছু ছিল না। তাই এটাকে বলছে বিয়ার। বিয়ার মানে কি? নিষ্পাপ। ঠিক একই রকম একটা বাচ্চা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করে তার মধ্যে যেমন কোনো পাপ থাকে না, এই লন্ডন শহরের সৌন্দর্যটা মনে হচ্ছে যেন তার মধ্যে কোনো পাপ নেই। পাপ বলতে কাদের? এই লন্ডন শহরের সৌন্দর্যের মধ্যে পাপ কখন পড়ে যাবে? যখন ওখানে পলিউশন তৈরি হবে, যখন ওখানে শব্দ দূষণ হবে, সেইগুলোই তো পাপ। হ্যাঁ কি না? এই পাপগুলো কারা করছে? আমরা করছি, আমরা হিউম্যান বিং, মানুষ। হ্যাঁ, আমরা আছি একটা মানে কি বলে রয়্যাল এনফিল্ড নিয়ে চালিয়ে চলে গেলাম, ঠিক 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 করে আওয়াজ হলো। হ্যাঁ, বুঝতে পেরেছো? অনেকে আছে, আমি আমি যদিও চালাই না, হ্যাঁ, কেউ আবার আমাকে ভেবে নিও না, আবার আমি যদি চালাই না, এই শব্দ শব্দ দূষণ করে যাচ্ছি। হ্যাঁ, আবার সাইডে মেলা হচ্ছে, ধরো ঘরের সাইডে পুজো হচ্ছে, বক্স বাজাচ্ছি তো বাজাচ্ছি, এমন বক্স বাজাবি বাজা, সাইডে এই যে গুমগাম করে যে কিগুলো মারে না, যেগুলো মানে ছাতি যেন মানে অবস্থা খারাপ করে দেয়, এগুলো করার কি দরকার ভাই? মাইক বাজা, বক্স বাজা। বলছি এগুলো না হলে পুরো অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যাবে, মানে ঘর যদি না কাঁপায় তাহলে কেমন পুজো? ঘর কাঁপাতে গিয়ে ওই বাড়িতে যে বয়স্ক লোকটা আছে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, ভালো হবে? সেটা কি ভালো হবে? না। তাই তো, তাই এরকম কি করো না ভাই, ঠিক আছে? এই যে সকালের সৌন্দর্যটা পড়ে আছে একটি পোশাকের মতো, ঠিক আছে, সেটা হচ্ছে সাইলেন্ট এন্ড বিয়ার। বুঝা গেছে? একদম নিস্তব্ধ এবং নিষ্পাপ। এখানে পর্যন্ত বুঝতে পেরেছো সবাই তো? তারপরে দেখো, এবার এখানে বলেছে, দেখো কবি বলেছেন এই লন্ডন শহরে কবি আর কি কি লক্ষ্য করেছেন। কবি দেখছেন শিপস মানে জাহাজগুলি, টাওয়ার্স, টাওয়ার মানে জানো টাওয়ারগুলি, হ্যাঁ, ডোমস, ডোমস মানে গম্বুজগুলি, থিয়েটার্স, থিয়েটার্স মানে নাট্যশালা। মানে আমরা যখন এখানে থিয়েটার বলতে কি বুঝি? আমরা এখানে সিনেমা হলকে বুঝি। আগে কি হতো, এমন সিনেমা হল ছিল না। কবি তো অনেক আগে লিখেছেন এই কবিতা, অনেক আগে, 18 সেঞ্চুরিতে মনে হয়, ওই ওই সময় লিখেছেন। হ্যাঁ, ওই সময় দেখো থিয়েটার বলতে কি ছিল? নাট্যশালা। মানে কি হতো, মানে স্টেডিয়াম দেখেছো কি, মাঝখানে নাটক হতো, চারিধারে লোক বসে বসে দর্শক দেখতো, আর ওই দর্শকগুলোকে টিকিট কেটে দেখতে হতো নাটক। এখন তো যাত্রা তোমরা রাস্তাঘাটে হচ্ছে দেখে নাও, তখন কিন্তু ওই যে নাটকগুলো যে হতো টিকিট কেটে দেখতে হতো। বোঝা গেছে? ওই যে নাট্যশালাগুলি, অ্যান্ড টেম্পলস, টেম্পলস মানে ওই মন্দিরগুলি,
এই সমস্ত কিছু লাই, লাই মানে শুয়ে পড়ে আছে। দেখো এগুলো তো শুয়ে পড়ে মানে আছে মানে কি, মনে হচ্ছে যেন শুয়ে পড়ে আছে। শুয়ে পড়ে কখন শুয়ে পড়ে, আচ্ছা এই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, বলছে এরা শুয়ে পড়ে আছে। আচ্ছা এরা কি সত্যি শুয়ে থাকতে পারে? শুয়ে কে থাকে? মানুষ শুয়ে থাকে, হ্যাঁ কি না? মানুষ তো শুয়ে থাকে, মানে বলতে চাইছে এই যে এইগুলোকে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে পার্সনিফিকেশন করা হয়েছে, ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। আসলে এদের মধ্যে জীবন নেই, কিন্তু এদেরকে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। এরা যে শুয়ে পড়ে আছে, কেমন ভাবে শুয়ে পড়ে আছে? ওপেন, ওপেন মানে খোলা অবস্থায় শুয়ে পড়ে আছে। এগুলো খোলা অবস্থায় শুয়ে থাকবে না কি, মানে কে কি মন্দিরে কি ঠাকিয়ে দিয়ে আসবে, একটু চট ঢাকিয়ে দিয়ে চলে আসি চল, হ্যাঁ টাওয়ারে চল একটা বস্তা ঢাকিয়ে দিয়ে চলে আসি, কেউ তো ঢাকিয়ে দিয়ে আসবে না। বলছে এগুলো খোলা অবস্থায় শুয়ে পড়ে আছে। হ্যাঁ, লাই ওপেন মানে খোলা অবস্থায় শুয়ে পড়ে আছে। অনটু, অনটু মানে কি উপরে। কিসের উপরে? দ্য ফিল্ডস, মাঠের উপরে। মাঠের উপরেই তো শুয়ে পড়ে থাকবে, ঠিক আছে? কেউ তো আর গিয়ে খাট পেতে দিয়ে আসবে না যে মন্দির তুমি খাটের উপরে শুয়ে পড়ো, টাওয়ার তুমি খাটের, কেউ তো আর চট পেতে দিয়ে আসবে না। তাই এগুলো বলছে খোলা অবস্থায় শুয়ে পড়ে আছে। আনটু দ্য ফিল্ড মানে মাটির বা কোনো মাঠের উপরে, কোনখান পর্যন্ত শুয়ে পড়ে আছে? টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত। দেখো একটা টাওয়ার আছে, টাওয়ার মাটির উপর থেকে অনেক উঁচুতে চলে গেছে, মনে হচ্ছে যেন মেঘের দিকে চলে গেছে, তাই মনে হচ্ছে যেন তাই বলছে এটা শুয়ে পড়ে আছে অন দ্য ফিল্ড, অন টু দ্য ফিল্ড, টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত মনে হচ্ছে। বোঝা গেছে? আর কবি বলছেন অল ব্রাইট, সমস্ত কিছু যেন উজ্জ্বল, এন্ড গ্লিটারিং, গ্লিটারিং মানে ঝকমক করছে, সমস্ত কিছু উজ্জ্বল এবং ঝকমক করছে। কোথায়? ইন দা স্মোকলেস এয়ার। কবি বলছেন এই যে সমস্ত কিছু শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার, টেম্পলস, এই সমস্ত কিছু, ঠিক আছে, মনে হচ্ছে যেন, মনে হচ্ছে না সত্যিকারে, ব্রাইট খুব উজ্জ্বল, এন্ড গ্লিটারিং ঝকমক করছে। কোথায়? ইন দা স্মোকলেস এয়ার। স্মোকলেস মানে ধোঁয়াহীন, ধোঁয়াহীন বাতাসের মধ্যে এগুলো যেন ঝকমক করছে, এগুলো যেন খুব চিকচিক করছে। আচ্ছা ধোঁয়াহীন বাতাসের মধ্যে তো চিকচিক করে, ধোঁয়াহীন ধোঁয়ার মধ্যে কেন না? দেখো যদি কালো ধোঁয়া ছেড়ে দেয়, হ্যাঁ মানে এই যে সমস্ত কিছু তো কালো ধোঁয়ায় ঢেকে যাবে, ঝকমক করবে? করবে না। যতই সূর্য তার আলো দিক, তার সানরেজ দিক, যদি মন্দির উপরে পড়েও যদি ধোঁয়া, যদি লন্ডন শহরে চারিদিকে ঘোরাফেরা করে, মন্দিরের আগে দিয়ে ধোঁয়া ঘোরাফেরা করছে, উপর থেকে তুমি মন্দির ভালো করে দেখতে পাবে, মনে হচ্ছে যে না ধোঁয়ার মধ্যে মন্দির। হ্যাঁ, মন্দিরের মধ্যে ধোঁয়া নয়, ধোঁয়ার মধ্যেই মন্দির মনে হবে। তাই সবকিছু ঝকমক করবে না। কবি বলছেন তারপরের লাইন দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। কবি বলছেন যে সূর্য তার রশ্মি দেয়, এভরিডে দেয়, কিন্তু এরকম ভাবে এত সুন্দর ভাবে রশ্মি মনে হচ্ছে যেন এই প্রথমবার দিচ্ছে। সূর্য আর কখনো এমন ভাবে দেয়নি, ওই জন্য বলছেন কবি নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ। সূর্য কখনো এরকম সুন্দর করে কখনো উদয় হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার এই প্রথম ঝলকে, তার প্রথম ঝলকটা এমন দিচ্ছে যেন মনে হচ্ছে এর আগে যে ঝলকগুলো দিচ্ছে এত সুন্দর করে দেয়নি। এই ঝলকগুলো কোথায় পড়ছে? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার যে প্রথম ঝলকগুলি কোথায় পড়ছে? ভ্যালি, রক আর হিলস। তার প্রথম ঝলকটা কোথায় পড়ছে? ভ্যালিতে পড়ছে, রকে মানে পাথরে পড়ছে এবং পাহাড়ে পড়ছে। আচ্ছা প্রথম ঝলকটা কেন পাহাড়ে পড়বে? কেন পাহাড়টা অনেক উঁচুতে আছে, হ্যাঁ তাই সূর্য যখন উঠবে অবভিয়াসলি প্রথম ঝলকটা তো পাহাড়েই পড়বে না, তারপরে এই যে ডোমস, থিয়েটার সেগুলোতে পড়বে। কি বললাম বোঝা গেছে? অনেক উঁচুতে থাকার কারণে সেগুলোতে পড়ছে। কবিতা আবার বলছেন দেখো, কবিতা আবার বলছেন, আমি একটু স্ক্রল করে নিই, দেখো এবার কবি কি বলছেন দেখো। এই কয়েকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে বুঝবে। কবি বলছেন দেখো এখানে NEER মাঝখানে একটা অ্যাপোস্ট্রোফ আছে, এর মানে হচ্ছে নেভার, এখানে মাঝখানে ভিটা আছে, হ্যাঁ কন্ট্রাকশন ফর্মে দিয়েছে। এর বলছে নেভার, কবি বলছেন কখনোই, স আই মানে নেভার মানে না,
কবি বলছেন কখনো আমি দেখিনি, নেভার স আই আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট আমি কখনো অনুভবও করিনি। কি অনুভব করিনি? এ কাম একটা শান্তি, যেটা সো ডিপ এতটা গভীর, মানে কবি বলছেন আমি এতটা গভীর শান্তি কখনো দেখিনি, কখনো অনুভবও করিনি। একটা শান্তি এতটাই গভীর, এরকম মাঝখানে বিস্ময়সূচক চিহ্ন আছে। হ্যাঁ, এর মানে এক্সক্লামেটরি এখানে সাইনটা আছে, দেখো। কবি মানে একদম মুগ্ধ হয়ে গেছে, মন থেকে একদম মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কবি বলছেন কখনো আমি দেখিনি, কখনো আমি অনুভব করিনি এমন একটা শান্তি যেটা এতটাই গভীর। বুঝতে পেরেছো? এবার কবি এই যে নদীর কথা বলছে, টেমস রিভারের কথা বলছে, যেটা ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে বয়ে চলছে। দেখো, খুব ভোরের কথা বলছে। ভোরে না তো কোনো জাহাজ, না তো কোনো স্টিমার, কিছু চলেনি। আচ্ছা, ধরো একটা নদীর জল, তার স্রোতে জল বেয়ে যাচ্ছে নদীতে, একদিক থেকে আর একদিকে যাচ্ছে। যদি তার মাঝখান দিয়ে কোনো জাহাজ চলে, তাহলে কি হবে? জলটা বাধাপ্রাপ্ত হবে। তার যে ফ্লো একদিকে যাচ্ছে, যেতে পারবে না, বাধাপ্রাপ্ত হবে, তাই তো? কিন্তু খুব ভোরে তো কোনো কোনো জাহাজও চলছে না, কিচ্ছু চলছে না। তাই বলছে দেখো, দ্য রিভার, এই যে নদীটা, গ্লাইড, গ্লাইড মানে হচ্ছে বয়ে চলছে, গ্লাইড মানে হচ্ছে বয়ে চলছে, ফ্লো। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, এই যে নদীটা বয়ে চলছে তার নিজের, সুইট মানে মিষ্টি, উইল মানে ইচ্ছা, তার নিজের মিষ্টি ইচ্ছা, মানে তার যেটা ইচ্ছা, নদী যে আমি বয়ে চলবো, তাকে কেউ বাধাপ্রাপ্ত করছে না, সে নিজের ইচ্ছা মতো বয়ে চলছে। বোঝা গেছে? কবিটা বলছেন। এত সবকিছু দেখার পর কবি এতটাই মুগ্ধ হয়ে গেছে, ভগবানকে ধন্যবাদ দিয়ে বলছেন, ডিয়ার গড, ওই আমার ভগবান, প্রিয় ভগবান, দ্য ভেরি হাউসেস, এখানে ভেরি বলতে খুব নয়, কিন্তু বললেন আই এম ভেরি হ্যাপি, মানে আমি খুব খুশি। এখানে ভেরি বলতে খুব নয়, এখানে কবি বলছেন দ্য ভেরি হাউসেস, ভেরি বলতে ওই, ওই যে বাড়িগুলি, সিম অ্যাসলিপ, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। ডিয়ার গড, ওই যে বাড়িগুলি দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। কবি ভগবানকে ডিয়ার বলেছেন, প্রিয় বলেছেন, কারণ কবি এতটাই মুগ্ধ হয়ে গেছেন ভগবানকে। আমরা কখন কাউকে মানে প্রিয় বলি? যখন কোন একটা ভালো কাজ করে দেয়, আমার খুব খুব হেল্প করে দেয়, তুই আমার খুব আপনজন, তুই আমার খুব প্রিয়জন, কখন বলে? হয় মানুষ বিপদে পড়লে, যখন টাকা ধার চাইবে, আসবে দেখবে, আর তুই আমার খুব প্রিয়জন ভাই, আমাকে কিছু টাকা ধার দে। বা তুই তাকে টাকা ধার দিয়েছিস, তখন বলবে ভাই তুই আমার কি উপকার করলি, তোর জীবনে আমি উপকার আমি মানে শোধ করতে পারবো না। তখন সে ঘুরে বলবে আমাকে শোধ করতে হবে না, আর তুই যে টাকাটা নিয়েছিস সময় করে ফিরিয়ে দিস, আর ফেরত দেবে না। বলছে ডিয়ার গড, ওই ভগবান, দা ভেরি হাউসেস, ওই যে বাড়িগুলি, সিম অ্যাসলিপ, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। আচ্ছা, বাড়ি কি কখনো ঘুমায়? বাড়ি কি কখনো ঘুমায়? বাড়ি কখনো ঘুমায় না। আসলে এখানে কবি বাড়িগুলো কি, কে ঘুমায়? মানুষ ঘুমায়। মানুষের সঙ্গে তুলনা করেছে, দুবার পার্সনিফিকেশন করেছে, আগেও করেছে, এবার এখানেও করেছে, ব্যক্তিত্ব আরোপ করেছেন। বোঝা গেছে? তারপরের লাইন দেখো। আচ্ছা, তারপরের লাইন এই যে এন্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এটা লাস্ট লাইন। এটা বোঝানোর আগে আমাকে একটা কথা বলতে হবে, না হলে এই লাইন তোমরা বুঝতে পারবে না। আমাদের যে বডি, আমাদের যে আমরা এই যে আমার বডি ধরো, বা প্রত্যেক মানুষের যে বডি, মানুষের বডির মাঝখানে থাকে হার্ট, হৃদয়। বোঝা গেছে? আর সেই হার্ট পুরো আমাদের বডিকে কন্ট্রোল করে, হ্যাঁ, রক্ত চলাচল করতে সাহায্য করে, তাই তো? তোমরা তো পিওর সায়েন্সে পড়বে, বায়োলজি পড়লে বুঝতে পারবে। আমাদের হার্ট আমাদের মাঝে আছে, সেন্টারে আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, কিরকম? আমাদের যে ইন্ডিয়ার কথা ধরে নেই, ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি কি? ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে নিউ দিল্লি, যেখান থেকে পুরো ইন্ডিয়াকে কন্ট্রোল করা হয়। বা আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই ধরে নিলাম, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কি? কলকাতা। ওই কলকাতা থেকে সরকার বসে থাকে, ওখান থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলকে কন্ট্রোল করে। ঠিক একই রকম আমাদের মাঝখানেও, আমাদের সেন্টারেও একটা হার্ট আছে, যে হার্টটা আমাদের পুরো বডিকে ব্লাড সার্কুলেশনে সাহায্য করে, পুরো বডিকে কন্ট্রোল করে, হ্যাঁ কি না? না বুঝতে পারলে না? ঠিক একই রকম। তাহলে আমি বলো, ওই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের
ক্যাপিটাল সিটি, তাহলে ওখান থেকে যেহেতু পুরো ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল হচ্ছে, তাই আমি বলতে পারি ওই যে কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হার্ট, বলতে পারি। ঠিক একই রকম এখানে একটা দেশের কথা বলা হয়েছে, কান্ট্রির কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে ইংল্যান্ড, যার ক্যাপিটাল সিটি হচ্ছে লন্ডন। বুঝতে পেরেছো? লন্ডন হচ্ছে ইংল্যান্ডের ক্যাপিটাল সিটি। ওই লন্ডন থেকে পুরো ইংল্যান্ডকে কন্ট্রোল করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের হার্ট কতটুকু হয়? এটুকু হয়, খুব ছোট্ট হয়, হ্যাঁ কি না? আমাদের হার্ট খুব ছোট হয়, কিন্তু লন্ডন শহর কি এটুকু? লন্ডন শহর বিশাল বড়, বড় হার্ট, তাই বলেছে দেখো, অ্যান্ড এবং অল দ্যাট মাইটি হার্ট, এবং ওই যে পুরো মাইটি মানে কি? মাইটি মানে বিশাল, হার্ট মানে হৃদয়, এই যে পুরো বিশাল হৃদয়টি ইজ লাইং স্টিল। লাইং মানে শুয়ে পড়ে আছে, স্টিল মানে শান্ত হয়ে। আসলে এই বিশাল হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে? লন্ডন শহরটিকে বোঝানো হয়েছে, এমসিকিউতে আসতে পারে। বোঝা গেছে? কেমন লাগলো পুরো টেক্সটটা? আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।